গম্ভীর প্রকৃতির মানুষগুলো প্রতিনিয়ত ভেতর ভেতর গুমড়ে মরে। তারা তাদের মনোভাব কারো সামনে প্রকাশ করতে পারে না। নিজের কষ্ট, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা কাউকে বোঝাতে পারে না বলেই তাদের ভেতরে সারাক্ষণ রক্তক্ষরণ হয়। পাওয়া না পাওয়ার হিসেবগুলো একা একাই সমাধান করতে হয়। স্বাতী হচ্ছে সেই প্রকৃতির মানুষ। কখনো একটু অসুস্থ হলে বাসার কাউকে বলেনি। সারা রাত জ্বরে পুড়েছে, তবুও কখনো মাকে বা অন্য কাউকে ডাকেনি। একবার স্বাতীর পা ভেঙেছিল। 2 দিন ভাঙা পা নিয়ে নিজের রুমে পড়েছিল। কাউকে বলেনি তার সমস্যার কথা। এটা অবশ্য খুব ছোটবেলায়। তখন সাদী ক্লাস 8-এ পড়তো। সাদী এমনিতেই সারাদিন রুমে থাকে বলে কেউ তাকে দেখতে আসেনি। সাবিনা বাড়িতে ছিল না। তিনি থাকলে অবশ্যই দিনে কয়েকবার আসতো সাদীকে দেখতে। তো পরের দিন সাবিনা বেগম কি মনে করে যেন বাড়িতে ফিরে সাদীর রুমে আসে আর দেখতে পায় তার ছেলে পা ধরে কাতরাচ্ছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। চিৎকার করে কেঁদে উঠেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ অবধি জানা যায়নি কিভাবে সাদির পা ভেঙেছিল। পাশাপাশি দুটো রুম। পাশের রুম থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ আসছে। রাত 12টা বেজে 50 মিনিট। সাথী ছোঁয়ার রুম থেকে বেরিয়েছে 11টা নাগাদ। ইডিয়েটটা এখন পর্যন্ত কেঁদেই চলেছে। সাথী জানে যতক্ষণ সে গিয়ে কাঁদতে মানা করবে না ততক্ষণ পর্যন্ত কেঁদেই যাবে। সাথী ইচ্ছে করেই যাচ্ছে না। মেয়েটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘশ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে নেয় সাদী। হৃদয় কাঁপছে তার। হার্টবিট দ্রুত লাফাচ্ছে, অস্বস্তি হচ্ছে। কিন্তু কেন? হৃদয়হরণীকে দুঃখ দেওয়ার জন্য? তাকে আঘাত করাতে নিজের হৃদয়টা জ্বলছে। নতুন ভোর, নতুন দিনের সূচনা। সকালের ফুরফুরে হাওয়া, পাখির কিচিরমিচির শব্দ আর মন মাতানো পরিষ্কার আকাশ মন ভালো করতে সক্ষম। সাদী খুব সকালে ঘুম থেকে উঠে রান্না চাপায়। এসএসসির পর থেকে সে পরিবার থেকে দূরে থেকেছে। সে সুবাদে রান্না থেকে শুরু করে ঘর মোছা সব কাজে পারদর্শী সে। পরোটা, ডিম ভাজা, করলা ভাজা, ডিম সিদ্ধ, ব্যাস, সাথে রান্না শেষ। সে নিজের মতো অফিসের জন্য তৈরি হয়ে খেয়ে চলে যায়। ছোঁয়ার খোঁজ নেয় না। প্রচণ্ড কান্না করে ঘুমানোর ফলে ভালো ঘুম হয়েছে ছোঁয়ার। ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে দেখে 10টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়ে। এবার রান্না করতে হবে তো, না হলে সাদী খাবে কি? ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে ভাত তরকারি পর্যন্ত রান্না করে রেখে গেছে সাদী। ছোঁয়া ঠোঁট কামড়ে হাসে। বা আনরোমান্টিক জামাই হলে কি হবে, কাজ করতে জানে। যাক, আমার আর কষ্ট করতে হবে না। আমি বাচ্চাদের বড় করব আর উনি রান্নাবান্না করবেন। ভাবতে ভাবতে ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। আর বাচ্চা কাচ্চা, যে লেভেলে নিরামিষ, জীবনে একটা চুমু খাবে কিনা এতেও সন্দেহ। বাচ্চা কাচ্চার কথা ভাবা তো বিলাসিতা। চুমুহীন জীবন পার করতে হবে। হতাশার শ্বাস ফেলে ছোঁয়া খেতে বসে যায়। 1 গ্লাস দুধ, হরলিক্স দিয়ে গুলে রাখা একটা সিদ্ধ ডিম আর একটা পরোটার মধ্যে ডিম, শসা, অল্প পেঁয়াজ দিয়ে রোল বানানো। তা আবার কাগজ দিয়ে মুড়ে রেখেছে। ছোঁয়া খেতে শুরু করে। খেতে খেতে কলিং বেল বেজে ওঠে। দুধটুকু এখনো খাওয়া বাকি। এক চুমুকে দুধ শেষ করে দরজা খুলে একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ছোঁয়া তাকে সালাম দেয়। মহিলাটি সালাম ফিরিয়ে পরিচয় দেয় তিনি এই বাসার মালিক। ছোঁয়াদের সামনের ফ্ল্যাটে থাকে। ছোঁয়া তাকে ভিতরে আসতে বলে। মহিলাটি আসে। সোফায় বসে ছোঁয়াও বসে মহিলাটির পাশে। তা মেয়ে, বিয়ে করেছো? নাগপুর কোথায় তোমার? আর আন্টি বলো না, আমি তো নাকই ফুটো করিনি। নাকফুল হলো বিবাহিত মেয়ের চিহ্ন। আর স্বামীর মঙ্গল অমঙ্গলের এত ব্যাপার। এ নাকফুল। আপনি নাক ফুটো করতে পারেন? বোকা মেয়ে, এখন তো পার্লার থেকে নাক ফুটো করা যায়। আমাকে নিয়ে যাবেন আন্টি? ঠিক আছে, এক্ষুনি চলো। কিন্তু আন্টি, এখন তো আমার কাছে টাকা নেই। লাগবে না, 100 টাকা নেবে, আমি না হয় দিয়ে দিব, তুমি পরে আমায় ফেরত দিও। ছোঁয়া খুশি হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে। পরনের জামা পাল্টে চুলগুলো পরিপাটি করে ছোঁয়া মহিলাটির সাথে বেরিয়ে যায়। মহিলার নাম রুনা। ভীষণ শৌখিন মহিলা। কথায় কথায় জানতে পারে ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে অনার্সে পড়ছে আর মেয়ে ছোঁয়ার সেম ইয়ার, এবং দুজন একই কলেজের। ছোঁয়া মনে মনে খুশি হয়। যাক, একসাথে যেতে পারবে কলেজে। ভীষণ নাজুক প্রকৃতির মেয়ে ছোঁয়া। একটুতেই তার শরীর খারাপ হয়। এই যে পার্লার থেকে নাক ফুটো করেছে, ইয়া মোটা একটা নাকফুল ঢুকিয়ে দিয়েছে নাকে। ভীষণ ব্যথা করছে তার, কিন্তু প্রকাশ করছে না। বাড়ির নিচেই ছিল পার্লার। ছোঁয়া এবার বাসায় ফিরে শুয়ে পড়ে। নাকের ব্যথায় জ্বর আসবে মনে হচ্ছে। এমনিতেই রাতে কেঁদেছে, গলা ব্যথা হয়ে আছে। আজ প্রথম দিন হওয়াতে সাদিকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। এখানে কাজ করে ভালো লেগেছে সাদির। অফিসের বস এবং কলিগরা খুবই ভালো এবং রুচিশীল। তার থেকে বেশি ভালো লাগার বিষয় হলো সাদির একটা মেয়ে বন্ধু, যার সাথে প্রায় ছোট থেকেই বেড়ে উঠেছে ইরা, সেও এখানেই জব করে এবং দুজন একই ডিপার্টমেন্টে। ছুটির পরে একটা রেস্টুরেন্টে বসেছে সাদি এবং ইরা। ইরা ছোট থেকেই প্রচন্ড কথা বলে।
এখনো তার ব্যতিক্রম নয়। এটা ওটা বলেই যাচ্ছে, সাথী শুধু শুনছে। ইরার সাথে দেখা হওয়ার পর থেকে সাথী হাতে গোনা কয়েকটা কথা বলেছে, আর ইরা বলেই যাচ্ছে বলে যাচ্ছে। সাথী মনে মনে বলে, বাড়িতে একই বিয়ে, এখানে আর একই বিয়ে। সাথী মহুয়ার সাথে দেখা হয়েছিল, তার ডিভোর্স হয়ে গেছে। সাথী খাওয়ায় মনোযোগ দিয়েছে। ইরার কথা শুনলেও কোনো প্রতিক্রিয়া করে না। ইরাও আর দ্বিতীয়বার বলে না, তোর বউয়ের সাথে দেখা করাবি না? পাপন বলল, ভীষণ দুষ্টু নাকি, তোকে নাকে দড়ি দিয়ে ঘুরায়? বলে শব্দ করে হেসে ওঠে ওরা। আজকেই চল। ইরা লাফিয়ে ওঠে, ইস আজকেই যাবে? তাড়াহুড়ো করে খেতে থাকে সে। স্বাধীর মতো বদলানোর আগেই যেতে হবে। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে স্বাধীর। ইরাকে ইশারায় ছোঁয়ার রুম দেখে নিজের রুমে ঢুকে পড়ে। ইরা এদিক ওদিক দেখতে দেখতে ছোঁয়ার রুমে ঢুকে। কম্বল মুড়িয়ে বিছানায় শুয়ে আছে ছোঁয়া। রুমে কারো ঢোকার আওয়াজ পেয়ে চোখ না খুলে বলে ওঠে, এসেছেন? জলদি আমার নাকে পরপর কয়েকটা চুমু খেয়ে দিন তো, প্রচন্ড ব্যথা করছে। এরা মুখ টিপে হাসে। পাপনের কথা সে বিশ্বাস করেনি। স্বাধীর মতো গম্ভীর জোয়ান একটা ছেলেকে বাচ্চা একটা মেয়ে নাকানি চুবানি খাওয়াতে পারবে, এটা বিশ্বাস করার যোগ্য? ইরা যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে যায়। স্বাধীর রুম ঢুকে পড়ে। স্বাধী সবে চেঞ্জ করে বেরিয়েছে। স্বাধী, তোর বউ তোকে ডাকে, তার নাকি চুমু খেতে ইচ্ছে করছে, দাঁত কেলিয়ে বলে ইরা। স্বাধী বিরক্ত হয়। ইরার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। অবেলায় শুয়ে আছো কেন? ছোঁয়া পিটপিট করে চোখ খুলে, আমার নাকে ব্যথা, ডাক্তার বলেছে সাদমান চৌধুরী চুমু খেলে সেরে যাবে। রিনরিনিয়ে বলে ছোঁয়া। হাতেও ব্যথা, এখানেও চুমু প্রয়োজন, চুমুর অভাবে ব্যথা সারছে না। সাথে ফোঁস করে শ্বাস টানে। এরা দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল আর কিটকিট করে হাসছিল। মেয়েটা ভারী মিষ্টি, বেশ মনে ধরেছে ইরার। ইরা এসেছে তোমার সাথে দেখা করতে, ফ্রেশ হয়ে এসো বলে সাথী চলে যেতে নেয়। আমার ব্যথা না কমলে ফ্রেশ হবো কি করে? আপনি কি ব্রাশ করেননি? গম্ভীর দৃষ্টি ছোঁয়াকে দেখছে সাদি। এই নারীর প্রতি তার আসক্তি নেই, তবে কিছু একটা আছে। কিশোর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে। একটি নারীর সঙ্গ পেয়ে গম্ভীর একঘেয়ে সাদি মিশতে শিখেছিল। বন্ধু বানিয়েছিল রিমি, ইরা, পাপন, ইমন, আশিক ওদের সাথে। সময়ের ব্যবধানে সে নারী ছেড়ে গিয়েছে সাদিকে, কিন্তু বন্ধুরা ছাড়েনি। সে নারীর প্রতিও সাদির আসক্তি ছিল না, ছিল ভালো লাগা এবং মায়া। সেই মায়া কাটিয়ে উঠতে সময় লেগেছিল সাদির, অনেকটা সময় লেগেছিল। এখনো হয়তো মনের কোথাও সে নারীর জন্য মায়া কাজ করে। সে নারীর হাত ধরার ইচ্ছে ছিল সাদির, কিন্তু ধরতে পারেনি। সে নারীর ললাটে দীর্ঘ চুমু খেয়ে বলার ইচ্ছা ছিল, আমাকে ছেড়ে যেও না, কিন্তু বলতে পারেনি। তার আগে মায়াবী নারী ছেড়ে গিয়েছে সাদিকে। যেই দিন সেই নারীর বিয়ে ছিল সেই দিন ছোঁয়ার ভীষণ জ্বর ছিল, মনে আছে সাদির। বাড়িশুদ্ধ সকলেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিল। তখন বয়স কত ছিল ছোঁয়ার? 10 বছর হবে মনে হয়। বাড়িতে পুরুষ মানুষ ছিল না, সকলেই বাইরে ছিল। প্রথমবার বাচ্চা ছোঁয়াকে কোলে তুলে নিয়েছিল সাদি। ছোঁয়ার গরম মাথাটা সাদির বুকে পড়তেই হৃদয় কেঁপে উঠেছিল। ব্যথায় মুখটা লাল হয়ে গেছে ছোঁয়ার। উঠে বসতে গিয়ে কম্বলের নাক লেগেছিল। চোখে হালকা পানি চলে এসেছে, হালকা রক্ত এসেছে নাক ফুলের পাশে। সাদি ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া মাথা নিচু করে চোখের পানি মুছছে। সাদি রেগে আছে, বুঝতে পারছে ঢের। অবশ্য লোকটা কখনোই বা রেগে থাকে না, সদা তার নাকের ডগায় রাগ থাকে। আন্টি বলল নাকফুল পরতে হয়, আম্মু পরে, বড় মা পরে, আপি পরে, আমাকে একটা নাকফুল কিনে দিয়েন প্লিজ। সাদি জবাব দেয় না। তার নজর ছোঁয়ার নাকে থাকা সাদা পাথরের নাকফুলের দিকে। বেশ মানিয়েছে ছোঁয়াকে। চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাবটা চলে গেছে, পারফেক্ট বউ মনে হচ্ছে। কে বলবে এই মেয়েটার শিরায় শিরায় দুষ্টুমি বিরাজ করছে। 200 টাকা লাগছে, আন্টি দিয়ে দিয়েছে, আপনি আমাকে 200 টাকা দিয়েন, আমি আন্টিকে দিয়ে দিব। সাদি লম্বা শ্বাস টানে, ছোঁয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে ছোট্ট করে বলে আচ্ছা। ছোঁয়া বিছানা থেকে নামতে যায়। সাদি ছোঁয়ার হাত ধরে। চমকে ওঠে ছোঁয়া, তাকায় সাদির মুখের পানে। লোকটাকে আজকে অন্যরকম লাগছে, বেশ অদ্ভুত তার চোখের দৃষ্টি। বিলাই চোখে দুটোতে রাগ, বিরক্তি কিংবা সহানুভূতি নেই, আছে শুধু গম্ভীর মুগ্ধতা। ওই চোখের দিকে তাকিয়ে থাকা সাধ্য পাগল ছোঁয়ার নেই। সেই দৃষ্টি নামিয়ে ফেলে, আমতা আমতা করতে থাকে। লোকটা আসলে কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা করতে থাকে ছোঁয়া। আজকে কেমন অচেনা লাগছে তাকে। এটা কি সত্যি সাদমান চৌধুরী? সাদি ছোঁয়ার দিকে একটু চেপে বসে, হাত বাড়িয়ে ছোঁয়ার নাকে আলতো করে ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে ছোঁয়া, চোখ দুটো বন্ধ করে ফেলে। এতটা আশা করেনি ছোঁয়া।
ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ছোঁয়াকে আরও একটু অবাক করে দিয়ে খুব দ্রুত শব্দ করে চুমু খায় সাদি ছোঁয়ার নাকে। ভূমিকম্পর মতো কেঁপে ওঠে ছোঁয়া। এ কেমন অনুভূতি, শ্বাস টানতেও পারছে না, বুক কাঁপছে, পেটে মোচড় দিচ্ছে, গলা শুকিয়ে গেছে, শরীরে দুর্বলতা, জ্বর ভাবটা কোথাও একটা বিলীন হয়ে গেছে। সাথীর দেওয়া ছোট্ট স্পর্শ মনের মধ্যে গভীর দাগ কেটে গেছে। সুন্দর পবিত্র অনুভূতি অসুস্থতা বিলীন করে দিল বোধহয়। ছোঁয়া নিজের কাঁপা কাঁপা হাতটা নাকে দেয়। সাথী দূরে চলে গিয়েছে চুমু খাওয়ার পরে, তবে রুম থেকে বের হয়নি। শ্বাস টানো, স্বাভাবিক হয়ে বাইরে এসো, ইরা এসেছে তোমায় দেখতে বলেই সাদি দ্রুত পা চালিয়ে চলে যায়। ছোঁয়া সত্যি শ্বাস টানে, চোখ খুলে তাকায়। এখনো মনে হচ্ছে লোকটার ছোঁয়া নাকে লেগে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছোঁয়ার, লাফিয়ে ওঠেছে। এক লাফে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। চুমু যেহেতু দিয়েছে আরও দিবে, যাক ফুটবল টিম বানানোর চান্স আছে তাহলে। হয়তো একটু সময় লাগবে, তবে আমি সবে লোকটা, এটা কনফার্ম। মনে মনে এইটুকু ভাবতে চুমু দেওয়ার মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। আমার বর আমাকে চুমু দিচ্ছে, সত্যি চুমু দিচ্ছে। ইস, এই লজ্জা আমি লুকাবো কোথায়। দু হাতে মুখ ঢেকে ফেলে ছোঁয়া। মুহূর্তটা ভিডিও করে রাখতে পারলে ভালো লাগতো, একটু পরপর দেখতাম। কিন্তু আফসোস। ছোঁয়া চোখে মুখে পানি দিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। বেশ ফুরফুরে মেজাজ তার। ইরা আর সাথী বসে আছে, ইরার হাতে কফির মগ। সে কফি খাচ্ছে আর নিজের বরের কথা গল্প করে যাচ্ছে। সাথী চুপচাপ ফোন দেখছে। ইরার কথা যে সে শুনছে না বুঝতে পেরে হাসে ছোঁয়া। আপুটাকে বেশ মনে ধরেছে তার, একদম তার মতো। আপু, সরি আপনাকে অপেক্ষা করালাম, আসলে নাক ফুটো করেছি তো, তাই একটু অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। বলতে বলতে ইরার পাশে এসে বসে ছোঁয়া। ইরা করে কফির মগকে শেষ চুমুক দিয়ে সেটা টি টেবিলে রেখে ছোঁয়ার দিকে তাকিয়ে হাসে। তা এখন সুস্থ হলে কি করে? সাদি চুমু খেয়ে নিয়েছে। ছোঁয়া লাজুক হাসে, মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা লাগছে তার। ছোঁয়াকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ওঠে ইরা। গাল টেনে দেয় ছোঁয়ার। ইস, কি মিষ্টি তুমি, তোমাকে আমি টিপস শিখিয়ে দেবনি। সাদি দাঁড়িয়ে যায়। দেখতে এসেছিস, দেখেছিস, এখন চলে যাবি, আর আশা চলবে না এখানে। ইরা ভেংচি কাটে, বললেই হলো, আমি তো আসবই। ছোঁয়া বুঝলে, আমি, রিমি, ইমন, আমরা তিনজন মিলে তোমাকে। ইরাকে বলতে না দিয়ে বাকিটা সাথী বলে ওঠে, এমনিতেই বাদর, এখন তোরা তিনজন মিলে গাছে উঠিয়ে দিবি। ওকে বলে দে, বাড়াবাড়ি করলে বাড়িতে রেখে আসবো। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। ইরা ফোঁস করে শ্বাস টানে। তুই যা তো এখান থেকে, আমি ছোঁয়ার সাথে কথা বলতে এসেছি। আমি খাবো, রান্না কর গিয়ে, সর এখান থেকে। সাথী ছোঁয়ার দিকে তাকায়, যার অর্থ বাড়াবাড়ি করলে সত্যিই রেখে আসবো। সাথী চলে যায়। ইরা ছোঁয়ার সাথে গল্প করতে থাকে। দুজনের গল্প বেশ জমে উঠেছে। ইরা ভীষণ মজার মানুষ, ছোঁয়াও মজা পাচ্ছে। রাত 10টার দিকে ইরাকে বাসায় পৌঁছে দিতে বের হয় সাদি। ছোঁয়া বই নিয়ে বসে আছে। সাদি কড়া গলায় পড়তে বলেছে, কি আর করার, বাধ্য বরের বাধ্য বউ হয়েছে ছোঁয়া, পড়ছে। সেলিম চৌধুরী বসে আছে সাজ্জাদ চৌধুরীর সামনে, দুজনের মুখটা গম্ভীর। ভাইয়া, আমার মেয়েটার ভবিষ্যৎ আছে, সে এখনোই পড়ালেখা বাদ দিয়ে সংসার করুক, এটা আমি চাই না। ছোঁয়াকে তুমি নিয়ে এসো, এইচএসসি পরীক্ষার পর শেষে ধুমধাম করে ওদের আবার বিয়ে দিয়ে দিব। আপাতত সে এই বাড়িতে থাকবে। সেলিমের কথাটা মন্দ না, এমনটাই ভালো হবে। ঠিক আছে, আমি কাল গিয়ে নিয়ে আসবো ছোঁয়াকে। তবে সেলিম, ছোঁয়াকে আনার পিছনে যদি তোর অন্য কোনো কারণ থাকে, তাহলে জেনে রাখো আমি সেটা হতে দিব না। তুই নিজেও জানিস তোর মেয়ে আমার ছেলের জন্য কতটা পাগল। তো এমন কিছু করিস না যাতে মেয়েটা আঘাত পায়। সেলিম জবাব দেয় না, বেরিয়ে যায় সাজ্জাদের রুম থেকে। দরজার আড়াল থেকে সাবিনা সবটা শুনেছিল। তিনি স্বামীর কাঁধে হাত রাখে। তোমার সাথে আমিও যাব, কয়েকটা দিন থেকে আসবো সাধুর সাথে। দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদ। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও, শুক্রবারের সকাল, অফিস নেই, স্কুল কলেজ সব বন্ধ। তবুও 2 মিনিট স্বস্তির সময় নেই, কারণ পুরো এক সপ্তাহের কাজ ও শুক্রবারে গুছিয়ে রাখতে হয়। এই যে সাথী সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে তাতে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছে। রান্না শেষে সেগুলো কাচতে হবে। ছোঁয়াও থেমে নাই, সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তবে তার কোনো কাজ নেই, সে ফ্রি। তার একমাত্র কাজ হচ্ছে তার সুইট কিউট বরটাকে জ্বালানো, তাকে একটুখানি রোমান্টিক করার দায়িত্ব পড়েছে তার উপরে। আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে ছোঁয়া, সময় নিয়ে সুন্দর করে সেজেছে। সাজের বেলায় সে কখনোই তাড়াহুড়ো করে না। মানুষ সাজেই তো নিজেকে সুন্দর দেখাতে, তো তাড়াহুড়ো করে কেন নিজেকে সুন্দর করে তুলবো? আস্তে আস্তে রয়ে সয়ে সুন্দর করে তুলবে। এই যে ছোঁয়া সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছে,
মাসজনিত কারণে নামাজ মিস গিয়েছে, তাই গোসল সেরে সাজতে বসেছে। এখন সকাল 7টা বেজে 40 মিনিট। এখন তার সাজ শেষ হলো। নীল রঙের থ্রি পিস, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি, লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে ছেড়ে দিয়েছে। লাস্টবার আয়নায় নিজেকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিচেনে। সেখানে ছোঁয়ার সুন্দর শেফ খুবই মনোযোগ দিয়ে রান্না করছে। ছোঁয়া প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরে সাথীকে, টকটকে ঠোঁট দুটো লাগিয়ে দেয় সাদির সাদা টি শার্টে। সাদি কোনো রিয়াকশন করে না, চুপচাপ রুটি বেলতে থাকে, যেন সে জানেই না এখানে কেউ এসেছে এবং তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ছোঁয়া বিরক্ত হয়, ছেড়ে দেয়। সাদি, পাথর লোক একটা। আরে ভাই, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে, তুই একটু মুচকি হেসে বউকে জড়িয়ে ধর, একটু প্রশংসা কর। তা না, হনুমানের মতো নো রিয়াকশন। চোখ মুখ কুঁচকে সাদির পাশে চুলার কাছাকাছি বসে পড়ে ছোঁয়া। হাতের চুড়িগুলো নাড়তে নাড়তে বলে, আমাকে আজকে শাবনূরের মতো লাগছে না? লাগছে জানি আমি। আমি কিন্তু দেখতে সুন্দরী, নায়িকা হতে পারতাম আমি। হলাম না। অবশ্য এখনো চাইলে হতে পারি। সাদি ঠোঁটটা একটু পাকায়, যেন তাচ্ছিল্য হাসতে চাইলো। ছোঁয়া গাল ফুলায়। বিশ্বাস করলো না সাদি, সত্যি আমি সুন্দরী, আমি নায়িকা হওয়ার ক্ষমতা রাখি। হুম, জাহিদ খানের। সাদি ছোট্ট করে বলে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অপমান করলো নাকি? এক লাফে নেমে পড়ে, উদ্দেশ্য ঝগড়া করবে সাদির সাথে। আঙুল তুলে কিছু বলতে যেতেই থেমে যায় ছোঁয়া। সে তার ব্যস্ত শেফের ওপর বড়সড় একটা ক্রাশ খেলো এখনোই। ঘামে ভিজে গেছে লোকটা, কপাল বেয়ে চুয়ে চুয়ে ঘাম, গাল বেয়ে গলার ওই উঁচু কণ্ঠনালীর উপর দিয়ে বেয়ে শার্টের ভেতরে ঢুকে যাচ্ছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পর পরে জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গরমে যে লোকটার কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হয় না ছোঁয়ার, তবে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে। লোকটা কি জানে তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? গিলে খাওয়ার কথা মনে হতেই ছোঁয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে। ব্যস্ত শেফের ওই ঘামে ভেজা গলায় টুক করে একটা চুমু খেতে। খাবে কি? লোকটা কি মারবে? ধুর, মারলে মারুক, তবুও তো চুমু খাওয়া হলো। মার খাওয়ার ভয় করলে এই জীবনে আর চুমু খাওয়া হবে না। মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় ছোঁয়া। লোকটার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়, চোখ দুটো বন্ধ করে 2 পায়ের গোড়ালি উঁচু করে সাদির গলার কাছে মুখটা নিয়ে চট করে একটা চুমু খেয়ে ফেলে সাদির গলায়। ব্যস্ত হয়ে রুটি বেলতে থাকা সাদির হাত দুটো থেমে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। ছোঁয়া 2 পা পিছিয়ে এসেছে, হাত পা কাঁপছে তার, চোখ দুটো খুলতে পারছে না। মনে মনে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার একটা থাপ্পড় খেয়ে চলে যাবে কিচেন থেকে। আজকের দিনের মধ্যে আর লোকটার আশেপাশে আসবে না। চুমু খেলো মনের স্বাদ মেটাতে, কিন্তু মনের স্বাদ তো মিটলই না, উল্টো মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নিজের উপর নিজেই বিরক্ত ছোঁয়া। সাদির কোনো রিয়াকশন না দেখে পিটপিট করে চোখ খুলছে ছোঁয়া। পাষাণ সাদি এখনো আগের মতো কাজ করে যাচ্ছে, যেন তার সাথে কিছুই হয়নি, সে দিব্যি আছে। ছোঁয়া মনে মনে খুশি হয়, ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। ছোঁয়া মুখ বাঁকিয়ে কাটতে থাকে করলাগুলো। 2টা করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে ছোঁয়া। এত সকালে আবার কে আসলো? ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। তার কোনো ভাবান্তর নেই। পাষাণ পাষাণ পাষাণ, করলা, রোবটের সাথে থাকছি আমি, বলতে বলতে বেরিয়ে যায় ছোঁয়া। ছোঁয়া যেতেই সাদি দীর্ঘশ্বাস ফেলে, ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে ছোঁয়া ঠোঁট ছুঁয়েছিল। বিড়বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতেই মুখটা থমথমে হয়ে যায় ছোঁয়ার, সাজ্জাদা সাবিনাকে দেখে। মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা। ছাদের থেকে নিয়ে যেতে হেঁচে ছাওয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে ছোঁয়ার, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলো তোমরা সবাই উঠে পড়ে লেগেছো আমাদের আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, ছোঁয়া গম্ভীর সাদিকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল ছোঁয়াকে, কিন্তু ছোঁয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। আহা ছোঁয়া মামুনি, তোমাদের আলাদা করবো না তো, তুমি তো এখন ছোট, তোমার এইচএসসি পরীক্ষার পরে একসাথে থাকবে তোমরা। ছোঁয়া ঠিক ধরেছিল তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, ছোঁয়াকে ধরে না। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না, প্রমিস। আপনাকে একটু বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসবো না। এবার সাদি ছোঁয়ার মাথায় হাত রাখে, শান্ত গলায় জবাব দেয়,
আমি রোজ রাতে কল করব তোমায়, আর প্রতি ফ্রাইডে ঘুরতে নিয়ে যাব। ছোঁয়ার কান্না থেমে যায়, মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানতো সবটা। অভিমানে বুকটা ভরে ওঠে ছোঁয়ার। আমি যাব না মানে যাব না। আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়বো আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের পানে।